দর্শক স্বাগত সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, বারুদ ঝাঁঝালো লাল জুলাইয়ের আন্দোলনের 1 বছর চলছে। দুনিয়া কাঁপানো সেই আন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা রেজিমের। এরপর স্বপ্নযাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। সেই নতুন বাংলাদেশ বিনিময়ে কতটুকু আমরা এগুলাম? আর এটা অবশ্যই সত্য যে বৈষম্যহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশের জন্য ছাত্ররা নিজের রক্তে রাজপথ রাঙিয়েছিল। সেই বাংলাদেশ এখনও আমরা পাইনি। এখনও আশা হতাশা নিয়ে চলছে দেশ। তবে আমরা আশাবাদী সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একদিন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারব। শত ছাত্রের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, এবং সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশের দিকে আমরা কতটুকু এগুলাম, এসব নিয়েই আমরা আলোচনা করব আমাদের আজকের এই সময়ে। আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, শিক্ষক, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আরও আছেন পারভেজ মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি পারভেজ মল্লিক, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে আমরা যে আন্দোলন করেছিলাম জুলাইতে গত বছর, সেটার এই আজকের দিনে চরম পরিণতির দিকে এগোচ্ছিল, কারণ দুজন ছাত্র এদিন আত্মহত্যা দিয়েছিলেন। একজন হচ্ছে আবু সাইদ, আর একজন হচ্ছে চট্টগ্রামের ছাত্রদল কর্মী ওয়াসিম। এবং আমরা ভেবেছিলাম যে এই আন্দোলনের মাধ্যমে নতুন একটা বাংলাদেশের আমরা পাবো, এবং সেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, একটা সবাই যার যার মত প্রকাশ করতে পারবে, সহমতের একটা কালচার তৈরি হবে দেশে। এবং এই 1 বছর পরে এসে আমরা আসলে কতটুকু আশাবাদী হতে পারছি যে আমরা সেই পথে এগোচ্ছি? আপনি কি মনে করেন যে আমরা সঠিক পথে এগোচ্ছি, নাকি আমাদের কোথাও কোনো হোঁচট খেতে হওয়ার কোনো সুযোগ আছে, এরকম কিছু মনে হচ্ছে? ধন্যবাদ মোস্তফা ভাই, আপনাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এই জুলাই যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায়, মানে আপনার স্বৈরতন্ত্র বলেন বা ফ্যাসিজম বলেন, এখান থেকে মানুষের মানে একটি মুক্তির সোপান হচ্ছে যে আপনার এই যে বিপ্লব। কিন্তু এই বিপ্লব পরবর্তীতে আপনি দেখুন যেই বাংলাদেশ আমরা দেখছি, সেটা বলা চলে যে আপনি যেটা বললেন যে আজকে শহীদ হলো, এই দিনে শহীদ হয়েছিল আবু সাইদ, যে কিনা নিজের বুকের তাজা রক্ত দিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ফ্যাসিজবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, এবং চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমের আত্মহুতি। তা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই যে বীর যোদ্ধা যারা আছে, এই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত যেই আমরা যে রেজাল্ট যেটা পেয়েছি, তাদের সাথে কিছুটা আমরা কি বেইমানি করছি, বা ওই পথে কি আমরা কি যাচ্ছি? আমার কাছে এরকম মনে হচ্ছে। কেননা দেখেন, 1 বছর যেতে না যেতেই আমরা যারা ওই সময় যারা আন্দোলন যারা করেছিলাম, আপনি জানেন যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এই দলের কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। জুলাই আন্দোলন বা জুলাই যে বিপ্লব, এই বিপ্লবটা সারা বাংলাদেশে ছড়িয়ে যখন পড়ল, তখনই যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যখন সারা বাংলাদেশে তার নেতাকর্মী সমর্থকদেরকে এই আন্দোলনের পক্ষে, মনে করেন সমর্থনই শুধু না, ওনার যত নেতাকর্মী আছে সকলকে মানে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন, এবং আন্দোলনকারী এই যে যারা ছাত্র যারা আছে সকলকে সহযোগিতা করার জন্য পূর্ণ সমর্থন ব্যক্ত করলেন। তো এখন দেখেন যে বাংলাদেশে যখন, কারণ হচ্ছে যে কি, যে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত প্রশিক্ষিত কর্মী হচ্ছে যে জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, আপনি ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, মহিলা দল বলেন, অন্যান্য যারা আছে। কারণ বিএনপি করে, বিএনপির অঙ্গ সংগঠন যারা করে, তারা এমন কোনো সক্রিয় নেতাকর্মী নাই যারা সক্রিয় যারা নেতাকর্মী তাদের নামে 5টা 10টা মামলা নাই, এরকম লোককে আপনারা কোনো জায়গায় খুঁজে পাবেন না।
একেবারে গ্রামের ওয়ার্ড লেভেল পর্যন্ত। কিন্তু আপনি যে আমি ওই জায়গায় আসি আপনার কথাটায়, আমরা তো জানি যে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা হয়েছিল, কিন্তু সেই অবস্থা থেকে তো আমরা উত্তরণ ঘটিয়েছি, মানে উত্তরণ হয়েছে আমাদের দেশ। আপনি যেটা বলছিলেন যে আমরা যে শত ছাত্রের রক্তের বিনিময়ে পাওয়া যে আমাদের যে বিজয়, এই বিজয়টা কি আমরা কি সেই ছাত্রদের সাথে বেইমানি করলাম কিনা, আপনি একটা ছোট্ট প্রশ্ন রেজ করেছেন, এই কথাটা কেন বলছেন? ওইখানেই আসছি, ওই জায়গাটাই আমি আসছি। বিষয়টা হচ্ছে যে কি, যে আপনি দেখুন যে যখন আমি প্রেক্ষিতটা বলছিলাম আর কি, তো দেখুন যখন এই আন্দোলনটা যখন আপনার বেগবান হয়, আন্দোলনটা যখন সাকসেস হয়, বাংলাদেশের কেন পৃথিবীর ইতিহাসে যে কোনো আন্দোলন সংগ্রামে তরুণরাই কিন্তু নেতৃত্ব দেয়। যে দেশের এবং বাংলাদেশের যতগুলো এই পর্যন্ত আপনার আন্দোলন সংগ্রাম হয়েছে, সে মুক্তিযুদ্ধ বলেন, 90-এর গণ অভ্যুত্থান বলেন, বা আপনার ছাত্রদের আন্দোলন বলেন, বা এই যে 24-এর যে আন্দোলন বলেন, সে আন্দোলনই কিন্তু অগ্রভাগে ছিল হচ্ছে ছাত্রদল। এবং ছাত্ররা যখনই আপনার যে কোনো আন্দোলনে মনে করেন থাকে, সে আন্দোলনে একটা গতি পায়, কারণ এদের ভিতরে আপনার কোনো পিছুটান থাকে না, তাদের রক্ত থাকে গরম, তারা যে কোনো কাজ মনে করেন আপনার সেটা হচ্ছে যে আপনার আবু সাইদ আর হচ্ছে যে অসীমের বা আপনার রক্তের বিনিময়ে এবং মুগ্ধ যেভাবে আপনার এরা যেভাবে আপনার নিজের জীবনকে মানে তুচ্ছ করে যেভাবে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তো আপনি দেখেন বিজয় আমাদের অর্জিত হলো, সারা বাংলাদেশের মানুষ জয়ী হলো, এবং এই আন্দোলনে আপনার প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দেখেই কিন্তু এই আন্দোলনটা সাকসেসফুল হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে কি দেখেন যে আন্দোলন পরবর্তীতে আপনার কি হলো, ছাত্ররা যারা ফ্রন্ট লাইনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা একটা নতুন করে দল গঠন করলো, আমরা কিন্তু সাধুবাদ জানাই। আচ্ছা, আমি দল গঠনের পরে আসবো, আমি একটু আমি ওই প্রশ্নটাতে যেতে চাই, আমি আপনাকে ওই প্রশ্নটার সুযোগ দেবো একটু। আপনি স্নিগ্ধা, আপনি জানেন যে এই সরকারেরও প্রায় 1 বছর হতে চললো, তো আপনার কাছে কি মনে হয় এই সরকার কিভাবে চলছে? আপনার কাছে কি মনে করেন যে এই সরকার সঠিক পথে এগোচ্ছে এবং একটা সুন্দর নির্বাচন যেটা কমিটমেন্ট করেছিলেন যে আগামী বছরের ফেব্রুয়ারির ভেতরেই করবেন, সেই লক্ষ্যে যেসব কর্মসূচিগুলো ওনারা নিয়েছিলেন, যে সংস্কার, তার বিচার, এগুলোর কতটুকু আপনার কি মনে হয় সঠিক পথে এগোচ্ছে সব কিছু? আপনাকে ধন্যবাদ মাসুদ ভাই, এবং আমার সহ আলোচক জনাব পারভেজ মল্লিককে অনেক শুভেচ্ছা। আসলে সব কিছু সঠিক পথে চলার কোনো সুযোগই নেই। আপনি যদি প্রশ্নটা করতেন যে কিছু কি সঠিক পথে চলছে, তাহলে মনে হয় আমার জন্য উত্তরটা দেওয়া বেশি সহজ হতো। আসলে গল্পটা এখানে যে এটা খুব দুঃখজনক যে আজকের দিনটাতেই আপনার আবু সাইদ মৃত্যুবরণ করেন, শহীদ আবু সাইদ, এবং আমরা একটা জুলাইয়ের যেই টাইমটা ছিল, ওটা না একটা স্বপ্ন ছিল। আপনি দেখবেন যে জুলাইয়ের এই আবু সাইদের ঘটনাটার আগে আপনার এই আন্দোলনটা একটা কোটা কেন্দ্রিক আন্দোলন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন ছিল। কিন্তু আবু সাইদের মৃত্যুর পরে এই যে সিভিল সোসাইটি আমরা যারা আছি, তারা কিন্তু এটার সাথে কানেক্ট করা শুরু করে, অর্থাৎ আন্দোলনটার একটা যৌক্তিকতা পায়, মোরালিটি পায়। এখন এই টাইমটাতে কি ছিল জানেন, যে বিগত যে রেজিম ছিল, সেই রেজিমের প্রচুর মানুষ নানাভাবে এফেক্টেড ছিল। ওনারা যেমন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির মানুষ হিসেবে নিপীড়িত হয়েছেন, মানে গুম, হত্যা, খুন, মামলা ইত্যাদি ইত্যাদি। আবার যে মনে করেন এসব কিছুই করেনি, আপনার ডিজিটাল অ্যাক্টের কথা মনে আছে নিশ্চয়ই, যে দেখা গেছে যে পত্রিকায় একটুখানি লিখেছি, ফেসবুকে একটুখানি লিখেছি, রংপুর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের চাকরি চলে যায়। উনি করোনার সময় আপনার লিখেছিলেন যে তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন নাসিম সাহেব, তো তার সম্পর্কে যখন উনি অসুস্থ হলেন কোভিডে, তো সে শুধু এতটুকুই লিখেছেন যে এখন যদি আমরা কোভিডের একটা ট্রিটমেন্ট পাই, এই একটা কথা লেখার কারণে তার চাকরিটা চলে যায়। উনি একজন শিক্ষক। তারপরে আপনার সেখানে তৎকালীন সময়ে কি হয়েছে, তৎকালীন সময় আপনি দেখবেন যে আপনার নিশ্চয়ই মনে আছে ওই যে কুমির ভাই নামে যে পরিচিত ছিল, কার্টুন আঁকলেন, মারা গেলেন, সিটি এক দিয়ে চলে গেলেন। তাহলে এই কথাগুলো কেন বলছি, যখন এই আবু সাইদের এই ঘটনাটা ওই সময় ঘটে এবং ফেসবুকটা যখন লাল হয়ে যায়, আপনি মনে আছে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এসে স্বজন হারানোর বেদনার যেই ডিসকোর্স আমাদের সামনে দিচ্ছিলেন, এবং সেটার যে একটা রিপারকেশনটা ছিল, তো এই ব্যাপারটা হয়েছে কি, যখন লাল করা হয়
তখন না বাংলাদেশের বিভিন্ন মানুষের ভেতরের যেই ক্ষোভ আছে, মানে আমরা তো পারছি না, আমরা এরকমভাবে একটা সিস্টেমেটিক আবদ্ধ হয়ে গিয়েছিলাম, তখন ওই ডিজিটাল স্পেস আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল। আমি পারভেজ মল্লিক আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে এই জুলাই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর একটা অনৈক্য এবং নানা কারণে মানে আমরা যে কাঙ্ক্ষিত যে দেশ চাচ্ছিলাম সেই পথে আমরা কিছুটা হোঁচট খেতে যাচ্ছি, কেন আপনার কাছে এরকম মনে হচ্ছিল? দেখুন, আমি যেটা বলছিলাম যে ছাত্ররা যখন আপনার একটি দল যখন গঠন করতে গেল, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের চলমান যারা অপরাপর গণতন্ত্র মানা যে দলগুলো, সবাই কিন্তু আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম যে সাধারণত যারা আন্দোলন করে, বিপ্লবে সাধারণত যারা অংশগ্রহণ যারা করে, বিগত দিনে কখনোই তারা কিন্তু রাজনীতির সাথে সরাসরি রাজনৈতিক প্ল্যাটফর্মে মনে করেন আপনার একটা দল গঠন করা, সেটা কখনো করিনি। তো আমরা মনে করেছিলাম যে ভিন্ন ধারার ভিন্নভাবে হয়তো তারা একটা নতুন করে প্ল্যাটফর্মে আসলে বাংলাদেশের রাজনীতি হয়তো গতি প্রকৃতি একটু অন্যরকম হবে। কিন্তু এরা হচ্ছে ভ্রূণ থেকে বের হওয়ার আগে, জন্ম মানে গ্রহণ করার আগেই এরা রাজনীতিতে এত বেশি কথা বলা, এমন বেশি মনে করেন আক্রমণাত্মক কথা বলা, মনে হলো কি যে বিএনপি মনে হচ্ছে এদের মনে করেন আপনার একটা প্রতিপক্ষ। হ্যাঁ, যে তারা এমনভাবে কাজ করা, কথাবার্তা, তাদের কথাবার্তাতে মনে হচ্ছে যে যে এরা আওয়ামী লীগের অনেকটা প্রতিনিধিত্ব অনেকটা করছে, যেখানে সম্মিলিতভাবে সবাই যেখানে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলবে, হাসিনা সরকার কি কি অপকর্ম করছে তাদের একটা বিচার ব্যবস্থা করবে, সেই সমস্ত দিকে না যেয়ে তারা কি করলো, তারা হচ্ছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যে দোসর যারা ছিল, পুলিশ বাহিনীর লোক বলেন, প্রশাসনের লোক বলেন, তাদেরকে শেল্টার দেওয়া শুরু করলো। এবং আরেকটি জিনিস প্রতিমান হলো যে জামাত ইসলাম মনে হয় যে পিছন থেকে এদেরকে একটা এমনভাবে মনে করেন পেট্রোনাইজ করা শুরু করলো বা দৃশ্যমান হলো যে মনে হচ্ছে যে এরা জামাত ইসলামের একটা বি টিম হিসেবে মানে আপনার দৃশ্যপটে অনেকটা চলে আসছে, কারণ জামাতের ভাষা এবং তাদের ভাষা অনেকটা কাছাকাছি। আপনি দেখেন যে কমিশন যেটা গঠন করা হয়েছে, যে আপনার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কিভাবে হবে, সরকার কিভাবে আপনার গঠিত হবে, এইগুলো নিয়ে যখন কথাবার্তা যখন হচ্ছে, এর ভিতরে মনে করেন আপনার এই যে ইসলামী স্বাতন্ত্র্য আন্দোলন, এই লোকটা পাগল নাকি কি, এই যে মুফতি ফজলুল করিম তার কথাবার্তা যেই ধরনের উদ্ধতপূর্ণ কথাবার্তা বলেন, ফয়জুল করিম সে যেভাবে কথাবার্তা বলে, মনে হয় কি যে সে বাংলাদেশের রাজনীতি করছে না সে আফগানিস্তানের রাজনীতি করছে। সে বলে যে কি যে ভবিষ্যতে সে আফগানিস্তানের আপনার রাজনীতি মনে করেন আপনার নিয়ে যাবে। তাহলে এই কমিশনে যে ওরা তাহলে কী কথা বলছে আর রাজনীতির মাঠে কি কথা বলছে। জামায়াতে ইসলাম, আমি বলবো না যে তারা মুনাফিকের দল, কিন্তু মুনাফিকের যেই ধরনের শব্দগুলো আছে, মানে যেই লক্ষণগুলো আছে, সেই লক্ষণের দিক দিয়ে যদি আপনারা যদি বিশ্লেষণ যদি করেন, তাহলে তার কাছে আপনার নিয়ে রাখা যায়। কারণ জামাত ইসলাম যখন বিপদে পড়ে তখন বিএনপির পরে ভর করে, আর যখন বিপদ যখন তাদের কেটে যখন যায় তখনই তারা ভুলে যায়, তখন তারা কী হয়, তখন উল্টা তারা সাপের ভূমিকা পালন করে। মনে হয় যে বিএনপি তাদের শত্রু, বিএনপিকে কিভাবে ঘায়েল করা যায় এইটাই তাদের মনে করেন। মানে বট গাছের নিচে যেমন আপনার পরগাছা থাকলে যেমন জল জল করে, ওরা যখন বিএনপির পরে থাকে তখন পরগাছার ভূমিকা মনে করেন পালন করে। কেননা আপনি দেখেন যে 18 সালের যে নির্বাচন, এরা ভুলে যায় কিভাবে আমি বুঝি না, যে ওরা তো সারা জীবন, ওরা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশটা তারেক রহমানের ঋণ তো ওরা জীবনে শোধ করতে পারবে না, কারণ বর্তমানে যে ভারপ্রাপ্ত যে আমির এবং বর্তমানে যে তাদের যে মহাসচিব আপনার এই মিয়া গোলাম পরোয়ার, এরা কি প্রতীক নিয়ে আপনার 2018 সালে ইলেকশন করছে, এরা কি ভুলে গেছে? হ্যাঁ, তো এরা তো ধানের শীষ প্রতীক নিয়ে আপনার ইলেকশন করেছিল। ধানের শীষ কার বদন্যতায়, কার মহানুভবতায় এই ধানের শীষ প্রতীক নিয়ে ইলেকশন করেছিলেন? তারা লম্বা লম্বা বড় বড় কথা বলে আর তারা করে ভুলে যায়। এরা হয়ে গেছে কি যে এখন মানে হাসিনার অপশাসন দুঃশাসনকে ভুলে যেয়ে এরা হয়ে গেছে কি যে আর এই যে দেখেন এই জামাত ইসলাম সম্পর্কে মনে করেন দেখা যাচ্ছে জামাত ইসলামের মিছিল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ যেই বক্তব্য এবং যেই ধরনের স্লোগান তারা ব্যবহার করেছে, যে এটা মনে করেন অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত। এদের লক্ষ্য উদ্দেশ্য কি? যেই দলের আপনার আমির, যেই দলের
আপনার জেনারেল সেক্রেটারি ধানের শীষ প্রতীক যার কাছ থেকে রিকোয়েস্ট করে প্রতীক ব্যবহার করছে, তখন তাদের প্রতীক ছিল না। তারা এত তাড়াতাড়ি এইভাবে ভুলে কীভাবে? তার মানে মুনাফিকি কাকে বলে? হ্যাঁ, এবং আরেকটা জিনিস আপনারা দেখেন, ওরা যেই ধরনের কথা বলে, যদি ওদের যে দলের যারা পূর্বাপর যারা আছে, এই যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তারপরে আপনার এই তাদের যে নায়েবে আমির, ওনাদের যে আমির যিনি ছিলেন মতিউর রহমান নিজামী, হ্যাঁ, এদের যারা পূর্বসূরি যারা আছে, তাদের নিয়ে কি এরা কোনো সময় স্মরণসভা করে? তাদেরকে কি তারা স্মরণসভা করছে? বা আওয়ামী লীগের দুঃশাসন অপশাসন যেগুলো আছে ছিল সেইগুলো নিয়ে তারা কথা বলছে? তারা রাজনৈতিক স্টাইলে মনে করেন কথা বলছে। গুম খুনে মানে তারা এখন মানে বিভিন্ন জায়গায় খুনের সাথে মনে করেন আপনার যুক্ত। একই দিনে 3টা ঘটনা ঘটলো, একটা ঘটনাকে ওরা সাবোটাজ করলো, কিন্তু 2টা খুনের ঘটনার সাথে সবাই ধারণা করছে যে জামাত ইসলাম এটার সাথে যুক্ত হতে পারে, সেইখানে মনে করেন আসলো না। কিন্তু তারা অপপ্রচার চালানোর জন্য যত রকমের ধরনের বাংলাদেশে এই ভোটকে, মানে আগামী দিনের যে ভোট, এই ভোট যাতে না হতে পারে তার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে, প্রত্যেকটি ষড়যন্ত্রের সাথে জামাত ইসলাম জড়িত। এবং তার সাথে আপনার এই যে যারা ভোটের রাজনীতিতে যারা জয়ী হতে পারবে না, এই যে মুফতি ফজলুল করিমের মতো লোক, এবং আপনার এই যে এনসিবিরও কেউ কেউ মনে করেন আছে, নিজেরা মনে করছে যে কীরকম, যে বিএনপির বিরুদ্ধে যদি কথা যদি বলি এবং তাহলে মনে হয় যে আমার টিআরপি বেড়ে যাবে, আমার জনপ্রিয়তা বাড়বে, নিজেদেরকে হাইলাইট করার জন্য যার যেটা বলার কথা না, যার যে বক্তব্য দেওয়া উচিত না, সেটা নিয়ে মনে করেন আপনার কথা বলছেন। এবং একটা জিনিস আপনি দেখেন যে এই কারণে খারাপ লাগছে যে মানে যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, ফ্যাসিবাদী সরকারের যারা দোষর আছে তাদের বিচার নিয়ে আলাপ আলোচনা করব, সেই দিকে আমরা জানা যে কি করছি, আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছি। এখন বিএনপি যেহেতু একটি দায়িত্বশীল দল, গণতন্ত্রমনা দল, আমরা তো ধৈর্যের পরিচয় দিচ্ছি, কারণ দায়িত্বশীলরা সবসময় ধৈর্যের পরিচয় দেয়। তা আমরা আমাদের ধৈর্যের মনে করেন পরিচয় দিচ্ছি, কিন্তু আমাদের নেতাকে নিয়ে যে আপনার কুরুচিপূর্ণ বক্তব্য দেবেন, আস্ফালন করবেন, আর আমরাও ঘরে বসে থাকবো, এটা তো হয় না। তবে বাংলাদেশে আমরা চাই যে স্থিতিশীল অবস্থা মনে করেন বিরাজ করুক, এবং মানুষের গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে ভোট। আমরা ভোটের দিকে যেতে চাই। আর বর্তমান যে সরকার, এই সরকার যদি মনে করেন এই কালক্ষেপণ যদি করতে থাকে, তাহলে আপনারা আজকেও দেখেন একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, তো মানে এই সরকার যদি এইভাবে যদি কালক্ষেপণ যদি করতে থাকে, গণতান্ত্রিক সরকার যদি আপনার যদি আসন যদি না যদি হয়, তাহলে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে, দেশি বিদেশি চক্রান্ত হবে, চক্রান্তকারীরা সবসময় আপনার ইয়ে আছে। কারণ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু সবাই পালিয়ে যায়, এখনো কিন্তু তারা দেশের ভিতরেই আছে, অভ্যন্তরে আছে, তারা কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি যে চক্রের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের জাল থেকে ভেদ করা এই অরাজনৈতিক সরকারের পক্ষে কিন্তু সম্ভব হবে না। স্নিগ্ধা, আমি আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ল অ্যান্ড অর্ডার নিয়ে সবাই এক ধরনের চিন্তিত, এবং আপনি জানেন যে গত কয়েকদিন মানে সাম্প্রতিককালে কিছু ঘটনা আমাদের সবার এক ধরনের নতুন করে ভাবাচ্ছে যে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন পেছনের কোনো কারো এজেন্ডা থাকতে পারে, এরকম অনেকেই বলছেন। এবং আজকে আপনি জানেন যে 4 জন মানুষ, নিরীহ মানুষ আজকে জীবন দিয়েছে ছাত্র এনসিপি নতুন রাজনৈতিক দলের রোড টু যে কর্মসূচি ছিল গোপালগঞ্জে তাদের উপর হামলা হয়েছে এবং 4 জন মানুষ মারা গেছে। আজকে তারা ওখানে আপনার কারফিউ দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে এই সরকারকে কি আপনার কাছে মনে হয় যে সরকার ঠিকমতো কাজ করছে না, তাদের যে অর্গানগুলো আছে? কাশির জন্য অর্গানের কথা বলছেন যে এনসিপি, সরি, আমার মনে হয় যে যদি একটু বলেন, আমি একটু পরে। আচ্ছা, আজকের ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের এই যে ছাত্র ভাইয়েরা, এরা তো আসলে আমাদের জাতির বলা চলে যে বীর সেনানী। হ্যাঁ, তারা 24-এর এই যে আন্দোলন, সেই আন্দোলনের এরা তো নায়ক, তাই না? তো এরা যদি কোথাও যদি এইভাবে যদি আপনার যদি মানে এই পরিস্থিতিতে যদি পড়ে, এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক।
এবং আপনারা জানেন যে আমাদের মহাসচিব পর্যন্ত আপনার বিবৃতিও আপনার এই বিষয়টা মনে করে নিয়েছে যে যেখানে আমরা মানে এত বছরের মানে একটি মানে অগণতান্ত্রিক সরকার ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি, 1 বছর যেতে না যেতেই এরা যেভাবে আপনার মাথা চড়া দিয়েছে, এটা তো বলি আমার তো মনে হয় যে এটা একটা দুঃসাহসিকতার ওরা পরিচয় দিয়েছে। এটা তো কোনোভাবেই মেনা যায় না। এবং আমার মনে হয় কি যে এটার জন্য ওরাও অনেকাংশে দায়ী, যে এটা তো আপনার মানে সজাগ থাকা উচিত ছিল যে আমরা গোপালগঞ্জে যাচ্ছি, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি কি আছে, কোন পর্যায়ে আছে, বিশেষ করে ওইখানে যারা পুলিশ প্রশাসন থেকে যারা আছে, হ্যাঁ, তাদেরও রিপোর্টের আপনার বিষয়গুলো আপনার আছে। কি মনে হয় না যে স্থানীয় প্রশাসনের কিছু দুর্বলতা ছিল এবং তাদের দায়িত্ব? আমি মনে করি যে স্থানীয় প্রশাসন বা ওদের থেকে হচ্ছে যে এখানে আমি মনে করি যে আমাদের যারা এই যে যারা ছোট ভাইয়েরা যারা ওখানে যারা গিয়েছে, এদের রাজনৈতিক অদূরদর্শিতা এবং এদের অনভিজ্ঞতার ফল হচ্ছে যে আজকের এই ঘটনাটা আমার কাছে আর কি প্রতীয়মান হয়েছে। কারণ হচ্ছে যে কি যে এইভাবে আপনি মনে করেন আপনি যাচ্ছেন, হ্যাঁ, আপনার জনগণের মানে আপনার যেই ধরনের আপনার ফিল্ড লেভেলে যেই ধরনের প্রত্যাশা করেছেন সেই পরিমাণে ফিল্ড লেভেলে রেসপন্সটা সেইভাবে নেই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে কি যে এখন যদি মনে করেন বলি বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরে তো আপনারা মনে করেন গিয়েছেন, জামাতের লোকজন সাপ্লাই দিছে, বিভিন্ন জায়গায় করছে, এখানে আপনার জামাতের সাপ্লাইটা কোথায় ছিল? তার মানে কি জামাত কি সাপ্লাই দেয়নি, নাকি জামাত আপনাদেরকে সিস্টেম করে আওয়ামী লীগের সাথে লিয়াজো করে আপনাদেরকে মার খাওয়াইছে? এটারও তদন্ত হওয়া। আচ্ছা, আমি একটু স্নিগ্ধের কাছে আসি। আমি যে প্রসঙ্গটা তখন বলেছিলাম যে এই ঘটনাগুলোর পেছনে মানে আপনার কি মনে হয় না যে সরকারের কোনো দুর্বলতা কাজ করেছে? কিংবা এটা সরকারের দুর্বলতা যেটা মোস্তফা ভাই, যেটা হয়েছে যে এখানে পুরো প্রক্রিয়াটা আপনি খেয়াল করে দেখেন, একটা অস্থিতিশীলতা তৈরি করার প্রবণতাটা শুধু যে বিগত যে সরকারটি ছিল তার একক ছত্র ব্যাপার না, কিন্তু তার সাথে এখানে কতগুলো পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য আছে একদম স্পষ্ট জনগণ হিসেবে। এবং রাষ্ট্রপক্ষের দায়িত্ব কি? রাষ্ট্রপক্ষের দায়িত্ব কিন্তু শুধু আপনার কোনো পলিটিক্যাল পার্টি না, নাগরিকের নিরাপত্তা দেওয়া তো রাষ্ট্রপক্ষের দায়িত্ব। আপনি দেখেন একটা ক্রোনোলজি পাবেন। 2 দিন আগে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছে, আপনি দেখেছেন যে সেখানে আপনার এরকম দিনে দুপুরে ঢাকা শহরের মতো একটা জায়গাতে এরকম একটা ঘটনা ঘটানো, এবং সেখানে 100 মিটারের মধ্যে একটা আনসার ক্যাম্প থাকার পরে এরকম একটা ঘটনা ঘটানো। তারপরে আপনার খুলনাতে আপনি দেখেছেন যে রকেটে দেওয়া হয়েছে, দেখেন, খেয়াল করে দেখেন। তারপরে আপনি দেখেন যে মসজিদের ইমাম উনি কথা বলছেন, তাকে কোপানো হয়েছে। এবং আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা যখন ঘটানো হলো, তারপরে দেখবেন যে খুব তাড়াতাড়ি হান্নান মাসুদের ফেসবুক পোস্টে, কারণ এই পার্টিটি কোনো এক অদ্ভুত কারণে সব কিছু ফেসবুকেই লেখে, আমি ঠিক আসলে বুঝে পাই না যে কেন ফেসবুকেই ওনারা সব কিছু লেখেন বা বলেন। উনি বলে বসলেন যে এরকম পরিস্থিতিতে নির্বাচন দেয়া যাবে কিনা। খেয়াল করে দেখেন, তার মানে এখানে একটা সুতো আছে, অর্থাৎ আপনার একটা উদ্দেশ্য খুব পরিষ্কার। কারণ এনসিপি যে গোপালগঞ্জে যাবে এটা তো 1 মাস আগে থেকেই ঘোষণা করা। তাহলে কি আপনার এই সরকার পক্ষের পুলিশ প্রশাসন, গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী বা যারা আছেন তারা কি এই বিষয় সম্পর্কে অবগত ছিলেন না? ছিলেন তো। তাহলে এই যে হামলাটা হতে পারে সেজন্য কি পর্যাপ্ত সতর্কতা ওখানে নেওয়া হয়েছে? হয়নি। কেন হয়নি? তার কারণ এখানে খুবই গত 1টা বছর ধরে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনার কার্যবিধি আপনি দেখেন, ক্রোনোলজিক্যালি উনি এমন সব কথা বলেন, খুবই হাস্যকর শোনায়। কখনো উনি ডেভিল হান্ট করেন, সেখানে কারা যে ডেভিল আর কাকে যে হান্ট করা হয় আমরা বুঝতে পারি না। এখন আবার চিরুনি অভিযান করেছেন, তো চিরুনি অভিযান করতে করতে এরকম ছবি বের হয়ে যাচ্ছে যে ওখানে যারা সন্ত্রাসী আছেন, যারা অস্ত্র হাতিয়ে আছেন, তাহলে বুঝলাম না তাহলে কি অভিযানটা চলছে, তাহলে অভিযানটা কাদের চলে? আবার মাঠে কিন্তু আছে, আর্মিও আছে। এটা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকা আর্মি, এটা তো ভীষণ অদ্ভুত যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী যখন থাকে তখন কি এরকমভাবে কোনো রাষ্ট্রে হয়? এটা তো হয় না। আর সবচেয়ে বড় ব্যাপার কি, একটা রাষ্ট্রে এতদিন কিন্তু আমার জানা মতে এর আগে কখনো বাংলাদেশে এতদিন
ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ছিল আমি কিন্তু মনে করতে পারি না, স্মরণ করতে পারি না। তাহলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কিন্তু একটা অসৎ উদ্দেশ্য নিহিত আছে। সে অসৎ উদ্দেশ্য কি? অসৎ উদ্দেশ্য হচ্ছে দুটি: নির্বাচনকে আপনার প্রলং করা, পেছানো, আর দুই, দেখেন যে কোনো কনটেক্সটে বাংলাদেশে এই মুহূর্তে যদিও উনি আমার পাশে পারভেজ মল্লিক আছেন, উনি জাতীয়তাবাদী দল, উনারা যদিও বলবেন যে জনাব তারেক রহমান উনি জাতীয়তাবাদী দলের একজন নেতা, একজন নেতা না, উনি জাতীয়তাবাদী আসছি, কিন্তু এই মুহূর্তে উনি বাংলাদেশের একটা হোপ, ডেফিনেটলি হোপ। বাংলাদেশের কাছে এই মুহূর্তে উনি ছাড়া আর কোনো Second option নাই। প্রত্যাশার অপশনটা নাই। আমি কিন্তু এটা খুব নিরপেক্ষ জায়গা থেকে বলছি। হ্যাঁ। আমার উনার দল, উনার মতাদর্শ থেকে ইম্পর্টেন্ট, মানে আমার দেশের যেই পরিস্থিতি এই মুহূর্তে ভীষণ রকমের প্রত্যাশা কিন্তু এই মানুষটি দিকে আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা বুঝতে পেরেই কি আপনি অল অফ এ সাডেন তাকে করা, তার প্রতি একটা নেতিবাচক মন্তব্য করা, বিব্রত করা, অথবা -2 ফর্মুলাকে নতুনভাবে ফর্মুলেটেড করার ফর্মুলা নেয়া, এটা খুব পরিকল্পিত একটি নেকেড পলিটিক্সের অংশ। এটি কোনো সুস্থ ধারার রাজনীতির চর্চা হতে পারে না। এই রাজনীতি আমার নেতৃত্বের সংকট তৈরি করে। আমার কাছে তো কোনো হোপ নাই। উনি বললেন হাত পাখা যারা করে, খালেদ ভাইয়ের সাথে যে উনি বলেছেন যে শরিয়া আইন কায়েম করবে, আফগানিস্তান হয়ে যাবে। উনি তো যেখানে নারী সাংবাদিক থাকেন তার চেহারাও দেখেন না। আমরা কি করব? আচ্ছা, জামাতে ইসলাম বাংলাদেশ, তার কাছ থেকে আমরা মানে প্রত্যাশা কিভাবে করি? যখনই হয় ওনারা তো 51% নারী ভোটই কাউন্ট করেন না। তাহলে আমি তো সেখানেও কোনো হোপ দেখি না। এনসিপি খুবই দুঃখজনক, অনেক প্রত্যাশা ছিল এনসিপির প্রতি, কিন্তু এনসিপির প্রত্যাশা আসলে মানে দুঃখজনক। আমি বলেছি যেটা প্রত্যাশা অনুযায়ী তাদের মানে যে হাইপটা তুলেছিল সেইভাবে তারা চলতে পারেনি, কার্যকলাপটা, কারণ তারা কখন কি বলছেন, কেন বলছেন, এবং এমন কিছু আচরণ যেটা আসলে অপ্রত্যাশিত, ভীষণ অপ্রত্যাশিত। তাহলে এই মুহূর্তে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আসলে আমার কাছে না, বুঝছেন, যেটাই বলছি যে হোপের একটা মানুষ মাত্র দাঁড়িয়ে আছে। তো তাকে বিতর্কিত করা মানে কি জানেন? রাষ্ট্রকে একেবারে নেতৃত্ব শূন্য করে দেওয়া, অভিভাবক শূন্য করে দেওয়ার একটা প্রচেষ্টা। পারভেজ মল্লিক, এই যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে এবং এনসিপি এবং জামাত ইসলামী কয়েকটা শর্ত দিয়েছে যেগুলো না হলে তারা, যেমন জুলাই সনদ, পিআর, তো সব কিছু মিলে কি আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন বিএনপি একা হয়ে যাচ্ছে কিনা এইসব বিষয়গুলোতে? আসলে বিএনপি একা হচ্ছে এটা ঠিক না। বিষয়টা হচ্ছে যে কি, যে ওই যে বললাম যে বটগাছ, মানে এমন একটা অবস্থা হয়েছে যে বিএনপির তো ধারে কাছেও আসলে কেউ নাই। এখন বিএনপিকে একটা বিরুদ্ধে যদি একটা কথা বলে, তাহলে আপনার লাইমলাইটে আসার আর কি একটা সুযোগ মনে করেন তৈরি করা আর কি নিজেকে, এবং নিজেকে ওই লাইমলাইটে এনে বিএনপির সাথে কিভাবে একটা দর কষাকষি, যে বললাম না যে আপনার কিছুদিন আগেও যারা ধানের শীষ প্রতীকের জন্য যার পিছনে আমার নেতার মনে করেন কাছে ধর্ণা দিয়েছে এবং রাজনীতিটাকে টিকে থাকার জন্য আপনার তাদের প্রতীক পর্যন্ত আপনার মনে করেন চলে গেছিলো, দলের নিবন্ধন বাতিল হয়ে গেছে। তারা যেভাবে তাদের যেভাবে ভাষা শব্দচয়ন, এতে কি প্রতীয়মান হয়? কারণ আপনারা দেখেন যে পুলিশ বলেন, প্রশাসন বলেন, বা যেই আপনার এই যে ব্যাংকিং সেক্টর, ব্যবসায়িক যে সেক্টরগুলো আছে, কিছু কিছু সেক্টর ওরা এমনভাবে মনে করেন আপনার দখল করে আছে যেগুলো মানুষ আসলে দৃশ্যমান না, যেগুলো দেখছে না। তারা যেই
সেক্টরগুলো যেভাবে আপনার ডোমিনেট করতে পারছে, ওনারা জানে যে গণতান্ত্রিক সরকার আসলে সেই সুবিধাটা পাবে না। আপনার ওই যে আপনি দেখেন ওই যে কমিশন সংস্কার, এই যে কথা বলে তারা যেই আসলে তাদের তো কালক্ষেপণ করছে। যেমন এনসিপি বলছে যে শাপলা প্রতীক না হলে তারা এটা করবে না ওইটা করবে না, মানে হচ্ছে যে সব কিছু হচ্ছে অনেকটা মামু বাড়ির আবদারের মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু আজকে যে আমরা ই করবো না। আর ইলেকশনের এদিকে নিবন্ধনের শর্ত তো তারা পূরণ করতে পারেনি আজকে। হ্যাঁ, আবার ওই যে আসছে নিবন্ধনের শর্ত, আবার এইটা নিয়ে ওরা আবার কিসের গন্ধ খুঁজবে, একটু মানে দেখা যাবে কি যে শর্ত পূরণ করতে পারেনি, দেখেন আবার কার পরে দায়ভার দেয়, কার পরে মনে করেন আপনার ইয়াটা আসে। আবার ধরেন হতে যে কি যে এই যে কমিশনে যারা আলাপ আলোচনা করছে, আমার কাছে অনেকটা তামাশার মতো মনে হচ্ছে। কিসের জন্য? কারণ হচ্ছে যে জামাত ইসলাম যেমন একটা কথা বলে, কিছুদিন আগে তারাই বলছে যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যদি যায়, তারা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সে ধরেন আপনার জনগণ ভোট দিল, তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেল, তারা সরকার গঠন করলো, তখন তারা এই যে কমিশনের যে শর্ত আছে সেইগুলো পূরণ করবে, নাকি কোরআন ও সুন্নাহর আলোকে মনে করেন রাষ্ট্র পরিচালনা করবে? তার মানে কি এরা এই যে কথাটা মনে করেন এর আগে যেটা বলেছি, হ্যাঁ, যে যাদের চরিত্রেরই মনে করেন ঠিক নেই। কিন্তু দেখবেন যে আজকে আমার এই কথাগুলো মনে করেন শুনলে, হ্যাঁ, দেখবেন যে এই কাকের দল সমস্ত একসাথে কাকা কাকা করা শুরু করবে, মনে হবে কি যে সারা বাংলাদেশটাই মনে করেন ওদের, বুঝছেন? হ্যাঁ, তা এরা হচ্ছে যে কি যে আমার কাছে মনে হয় যে কি যে এদের ভিতরেও মনে করেন অনেকটা ফ্যাসিজমের যে আপনার যে বীজ যেটা এদের ভিতরে মনে করেন আছে। কারণ বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, ওইখান থেকে ওদের মনে করেন বেইমানি শুরু হয়েছে, সেই এখনও তাদের ভিতরে ওই সব সময় বাঁকা, মানে কিছু মানুষের থাকে না যে কোনো কিছুই যারা সহজভাবে দেখতে পারে না, হ্যাঁ, বিপদের দিনে আপনার কোলে আসবে, আপনার কাছে এসে ক্ষমা চাবে, আপনি মনে করেন তার মানে আপনি বলতে চাচ্ছেন অপরচুনিস্ট এক ধরনের ক্যারেক্টার। অপরচুনিটি অবশ্যই। কারণ হচ্ছে যে আপনি দেখেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা ঘটনার সাথে এবং যখনই বিপদে পড়ে তখনই বিএনপির পরে ভর করে, যখন বিপদটা কেটে যায় তখনই বিএনপিকে সবল মারার আপনার চেষ্টা করে, যেটা 96 সালে করেছে হাসিনার সাথে আঘাত করে। হ্যাঁ, তারপরে আবার মনে করেন আপনার এই যে 2008 সালে দেখেন নির্বাচনে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাথে আঘাত করে তার রেজাল্ট তারা পেয়েছে, তাদের প্রথম সারির নেতারা মনে করেন ঝুলে গেছে। হ্যাঁ, তারপরে তো মনে করেন এদের তো স্ট্রিম রোল মনে করেন চলছে, তখন বিএনপি ছিল একমাত্র ভরসা, বিএনপিকে মনে করেন ব্যবহার করছে। হ্যাঁ, আমাদের 18 নির্বাচনে তো এই জন্য আমি বলছি যে আমাদের কনফার্ম মনে করেন আমাদের তো নেতৃত্বের ঘাটতি নেই, আমাদের তো নমিনেশন দেওয়ার লোকের মনে করেন আপনার মনে করেন লোকের অভাব নেই। তারপরেও মনে করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাদের প্রতি সহানুভূতি দেখেছে, তার প্রতিদান মনে করেন তারা কি করছে, বেইমানি করছে, তার সম্বন্ধে কুৎসা রটনা করার চেষ্টা করছে, তার রাজনীতি নিয়ে প্রশ্ন তুলছে, যার যেটা মানায় না মুখে সেটা কথা বলার চেষ্টা করছে। আচ্ছা স্নিগ্ধা, সেটা হচ্ছে যে পিআর দিয়ে কথা হচ্ছে এবং আরও একটা কথা হচ্ছে সরাসরি নারী আসনের নির্বাচনের বিষয়ে এনসিপি খুব জোরে সোরে কথা বলছে। আপনার কি মনে হয় যে বর্তমান আমাদের দেশের আর্থসামাজিক বাস্তবতায় সরাসরি নির্বাচনে নারীদেরকে অ্যালাউ করা এখন ঠিক হবে? আচ্ছা, এইখানে না এইটা একটা প্রসঙ্গ, কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে আমাদের অনেক রিভাইজ করার বিষয় আছে। আমি এখানে একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে এবং আমি যতটুকু বুঝি সেখানে আমি দুটো কথা বলতে চাই। সরাসরি নির্বাচন এটা দরকার আছে এই জন্য, কারণ বিগত সংসদে আপনি দেখেছেন যে এমন সংরক্ষিত আসনে এমন মানুষ আছে যারা কোনো একটা কথাও বলতে পারেন না, কিন্তু সেখানে আছে। তখন তো নমিনেশনের ভিত্তিতে দল দিত, তাদের আসন অনুযায়ী দিত। তো সেখানে আপনার যখন আমি একটা ইলেকশন করব তখন আমার কিছু প্রজেকশন থাকবে, আমি একটা সুযোগ পাবো, এটা একটা ভালো দিক। কিন্তু এই মুহূর্তে আমার রাষ্ট্রের যেই ফ্রাজাইলিটি আছে, হ্যাঁ, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে আপনি যদি এখন ইলেকশন করার কথা বলেন, তাহলে আমাকে ভাবতে হবে আসলে আমি 100টা নারী বা 100 জন তো আর কম্পিটিশন করবেন না, আরও তো কম্পিটিশন করবেন, তারা কি প্রিপেয়ার কিনা, আমার যে পরিবেশটা আছে নির্বাচনের তাদের নিরাপত্তা আছে কিনা। যেখানে আই এম ভেরি সরি, আপনি দেখবেন যে সেটা বিএনপির নেত্রী হোক, এনসিপির নেত্রী হোক, যে কোনো রাজনৈতিক নেত্রী হলে অনলাইনেই বুলিংয়ের শিকার হয়ে যাচ্ছে। তাহলে এই বাস্তবতাতে এই মুহূর্তে এটা আমরা করতে পারি কিনা, এটা একটা প্রশ্ন। আপনি আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো যে
100টি আসন তো ডেফিনেটলি থাকা উচিত, কিন্তু 100টি আসনের মধ্যে যেটা হতে পারে যে আপনি হয়তোবা 50টি আসন যে পদ্ধতি ছিল সংরক্ষিতভাবে রেখে দেন, বাকি 50টি আসনে আপনি দরকার হলে পরীক্ষামূলকভাবে নির্বাচনে যান। তাহলে যেটা হবে একটা মিক্সড একটা চরিত্র আসবে। সেটা হচ্ছে এক পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি আপনার বেলজিয়াম থেকে এসছে। আপনার মূলত পিআর পদ্ধতির সংকটটা কোথায়? পিআর পদ্ধতি আসলে কেন আসছে? যারা পিআর পদ্ধতির কথা বলেন তারা জানেন কি যে পিআর পদ্ধতি আসলে আসছে কেন? পিআর পদ্ধতি আপনার যে সকল দেশে আছে পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আপনার 170টার মধ্যে কিন্তু 93টা দেশে পিআর পদ্ধতিতে ইলেকশন হয়। কেন হয়? পিআর পদ্ধতিতে ইলেকশন হয় ধরেন ওই এলাকার যারা মনে করেন মাইনরিটি, অস্ট্রেলিয়া আপনি জানেন এথনিক রাইট যারা মাইনরিটি, তো তারা যখন এই সুবিধাগুলো পান না, সেই সুবিধাগুলো যেন তারা রাষ্ট্রে এসে বলতে পারেন, পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য হচ্ছে পিআর পদ্ধতি। বাংলাদেশে পিআর পদ্ধতি চাই হচ্ছে সেই সংখ্যাগরিষ্ঠ ইসলামিস্ট গ্রুপের লোকজন যারা, এখানে তো ইসলাম তো বাংলাদেশের তো মাইনরিটির পদ্ধতি না, এটা তো মেজরিটির ধর্ম। আমাদের দেশে যারা চাচ্ছে তারা সরাসরি ভোটে পাশ করে আসতে পারবে না। হ্যাঁ, সরাসরি ভোটে পুরো পাশ করে ভোট দিয়ে তারা একটা আসন চায় এরকম আর কি। না এর থেকেও ভয়ঙ্কর। এইটুকু হলে তাহলে ভালো যে পাশ করে আসতে পারবো না, তার থেকে ভয়ঙ্কর কত? 2001 সালের নির্বাচন। 2001 সালে আমি আপনাকে ডাটা দিচ্ছি, বিএনপি আপনার 70% ভোট পেয়েছিল, আসন পেয়েছিল। ওই 2001 সালে বিএনপি আসন পেয়েছিল হচ্ছে 200 সামথিং, সম্ভবত 196টি এরকম। আওয়ামী লীগ কিন্তু 2001 সালে আপনার আসন পেয়েছিল 48.22% ভোট পেয়েছিল তারা, কিন্তু আসন পেয়েছিল হচ্ছে 93টি, 93 মানে ওইভাবে। কিন্তু 2008 সালের যে ইলেকশন, সে 8 সালের ইলেকশনে কি হলো? বিএনপি ভোট পেয়েছে হচ্ছে 32.8%, আসন পেল 32.8% পেয়ে মাত্র 30টা আসন পেয়েছে বিএনপি। আওয়ামী লীগ সেখানে 40 ভোট পেয়ে 230টা আসন নিয়ে এককভাবেই করেছে। এখন এই পিআর পদ্ধতির কোথায় জানেন? যদি আপনি পিআর পদ্ধতি করতেন তাহলে কি ঘটনাগুলো এরকমভাবে ঘটে? না, ঘটে না। তখন যে ঘটনাটা ঘটে যে আপনার যেহেতু ভোটারের সংখ্যা বেশি, আপনি তখন যোগ্যতা থাকুক বা নাই থাকুক আপনি কিন্তু তখন ক্ষমতা মসনদে বসে যেতে পারেন। এই সুযোগটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় সুযোগ যেটা হচ্ছে যে পিআর পদ্ধতিতে উনাদের তো কোনো সমস্যা হবে না। একটু আগে পারভেজ মল্লিক বললেন না যে উনাদের তো এত নেতা আছে, ওনারা নমিনেশনের লোক। এই জায়গায় আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমরা দলের প্রধানের ক্ষমতা কমাতে চাচ্ছি, কিন্তু পিআর পদ্ধতি হলে তো দলের প্রধানের ক্ষমতা আরও বাড়বে, কারণ উনি সিদ্ধান্ত নেবে যে ওনার 5টা সিট উনি পাচ্ছে, ভোট অনুযায়ী কোন 5 জনকে উনি করবে, নমিনেশন দেবে। শুধু 5টা সিটের ব্যাপার না তো। এখন মনে করেন পিআর পদ্ধতিতে আমি এখন দেশে তো অনেক কিছু হয়, এখন আমি মনে করেন ভোট দিতে চাই কোনো একজন গুরুত্বপূর্ণ লোককে, কিন্তু আমার নির্বাচিত সদস্য হয়ে গেল হিরো আলম। এক্স্যাক্টলি, আপনি জানছেন না যে আপনি আমার ভোটে কে এমপি হচ্ছে। কারণ কি, আমার তো ওই ভরসা নাই। মানে এই রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আমার তো ওই ভরসা নাই যে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো যে ওরকমভাবে আপনি কাউকে দিতে পারবেন। নমিনেশন কাকে দিবেন আমি সেটাও জানতে পারছি না। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যেখানে প্র্যাকটিস হয়, এটা কিন্তু শুনতে আপনার যতই খারাপ লাগুক, বাট এটা সত্য। একজন একাডেমিক হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত ডেমোক্রেসির প্র্যাকটিস হওয়াটাই অনেক কঠিন হয়ে যায় ক্ষেত্র বিশেষে। সেখানে পিআর পদ্ধতির প্র্যাকটিসটি আপনি আপাতত পিআর পদ্ধতি করতে পারেন। হ্যাঁ, পিআর পদ্ধতির গল্প আসছে কি উচ্চ কক্ষে, কারণ উচ্চ কক্ষ নিয়ে সংকট আছে। আপনি সেই উচ্চ কক্ষে পিআর পদ্ধতি দিবেন কিনা সেটা নিয়ে একটা আলাপ করতে পারেন, তাও কত % দিবেন সেটা নিয়ে আলাপ করতে পারেন। কিন্তু নিম্ন কক্ষে পিআর পদ্ধতি দেওয়াটা মানেই হচ্ছে আপনার, যেহেতু আমি এখানে স্পেস করতে পারছি না, যেহেতু আমার কোনো ভোট নাই, সেহেতু আমি এখন আপনার একটা আবদার নিয়ে এসে হাজির করেছি। আর সবচেয়ে বড় সংকট হচ্ছে যেই ঐক্যমত কমিশনে প্রথমেই পিআর পদ্ধতির আলাপকে তারা নালিফাই করে দিয়েছেন, তারা একমত হয়ে গেছেন, অল অফ এ সাডেন আপনার পিআর পদ্ধতির আলাপ তারা নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন এই জন্য যাতে করে আপনার ওই বিতর্ক তৈরি করতে পারি, প্রলঙ্গিংনেসটা তৈরি করতে পারি। পারভেজ মল্লিক, সেটা হচ্ছে যে সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ চলছে ঐক্যমত কমিশনের সাথে, প্রতিদিনই বৈঠক হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে কিছু বিষয় নিয়ে এখনো ঐক্যমত আসা যাচ্ছে না, রাজনৈতিক দলগুলির মতো একমত হচ্ছে না। এবং কমিশনের যে সহসভাপতি উনি বলেছেন যে চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে হয়তো হয়ে যাবে। তো এই যে
যদি ঐক্যমত না হয় সেক্ষেত্রে কি হবে? তার মানে কি নির্বাচনটা কি আমরা সময় মতো পাবো? এসব হচ্ছে আমার কাছে মনে হয় কি যে দেখুন এই যে আলোচনা বলে নিয়ে বলেন এইগুলো হচ্ছে যে সময় ক্ষেপণ, বুঝছেন? ওই যে আমি বললাম যে একজন আফগানিস্তান বানাতে চায় একজন পলিটিশিয়ান, একটা পার্টি, আরেকজন হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী মনে করেন রাষ্ট্র পরিচালনা মনে করেন করবেন, মানে নানান মনে করেন ফোন দিয়ে ফিকের। আবার বলে যে এই যে কিছুদিন আগে যেটা কথা হলো যে মানে আননেসেসারি মনে করেন একটা বিষয় নিয়ে পরপর দুইবারে বেশি থাকতে পারবে না, এটা টার্গেটটা কি আসলে? টার্গেটটা হচ্ছে যে কি যে আপনার জনপ্রিয়তা নাই, আমার জনপ্রিয়তা নাই, আমার যেহেতু হওয়ার সম্ভাবনা নাই, তাহলে যার সম্ভাবনা আছে তাকে আপনি ব্লকেজ করবেন, ঠিক আছে? বিষয়টা তো আপনার পাবলিক যদি ভোট দেয় তাহলে দুইবার কেন? আমার কথা হচ্ছে যে কি পাবলিক যদি চায় তাহলে আপনার থাকতে সমস্যাটা কোথায়? ভোট তো সরাসরি তাই না? হচ্ছে। আপনার যদি একজন সরকার যদি গঠন যদি করার পরে সে তো 5 বছর পরে আবার জনগণের কাছে যাবে। জনগণ যদি চায় বিএনপি ক্ষমতা আসবে, জনগণ যদি চায় তো বিএনপি ক্ষমতা আসবে না। তো জনগণ যদি মনে করেন দলকে ক্ষমতায় নিয়ে আসবে, সেই দল ঠিক করবে যে ওই দলের নেতৃত্ব কে দেবে, প্রধানমন্ত্রী কে দেবে। তাহলে এত চুলকাচুলকি কিসের? আমি তো এইটা তো মনে করেন আপনার বুঝি না। দেখেন এইটা নিয়ে কত কি হলো, তারপর মনে করেন ঠিক আছে বিএনপি ওই যে সহনশীল রাজনীতি যেহেতু মনে করেন বিএনপি করে, বিএনপির থেকে যখন বলল তখন মনে হচ্ছে যে কি মানে তারা কমিশনের লোকজন থেকে শুরু করে তারা এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যে কি যে একটা স্বস্তির একটা নিঃশ্বাস মনে করেন আপনার মনে করেন মানে স্বস্তির বন্যা বয়ে যাচ্ছে ধরেন, ঠিক আছে? আবার মনে করেন এখন আবার নতুন করে আবার ধরেন শুরু হয়েছে যে কি যে কিছু কিছু ক্ষেত্রে আপনার অগ্রগতি হয়েছে, আলাপ আলোচনা চলছে, চলছে। আরে ভাই আমরা তো আমাদের দল তো মনে করেন আপনার 2022 সালেই আপনার 31 দফা দিয়ে দিছে। আর রাজনৈতিক যারা দলগুলো যারা আছে তারা তো জনগণের কাছে যাবে, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আছে সেইগুলো আপনার মনে করেন নিয়ে যাবে। আর এখন অবস্থাটা বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অরাজনৈতিক লোকজনের কাছে রাজনৈতিক লোকরা আমরা জিম্মা দিচ্ছি, হ্যাঁ, অরাজনৈতিক লোকজনের কাছে রাজনীতির মনে করেন শিক্ষা নিতে হচ্ছে। আমরা জনগণ নিয়ে কাজ করব, আমরা জনগণের কাছে ভোটের জন্য যাব, ভোট ভিক্ষা চাবো, মানুষের জন্য কাজ করব, আবার আমরাই জবাবদিহিতা করব, আর আপনি অরাজনৈতিক ব্যক্তি আমাকে মনে করেন কন্ট্রোল করার চেষ্টা করবেন। এর থেকে তামাশা আর কিছু মনে হয় না আমার কাছে। আর এই কিছুদিন পর এক মনে করেন আপনার বুদ্ধিজীবীদের আবির্ভাব ঘটে দেশে, আর এই বুদ্ধিজীবীরা মনে করেন নানান ধরনের নসিহত আমাদেরকে দেয়, কিছুদিন পরে তারা মনে করেন আপনার হারায় যায়। তো আমি মনে করেন বলবো যে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। আমরা চাই যে ওনাকে ব্যর্থ না হতে দেওয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম থেকে বলছে যে এই সরকার ডক্টর ইউনূসের যে সরকারকে আমরা সহযোগিতা করব, এই সরকারকে ব্যর্থ হতে দেব না। কিন্তু ওনার যারা এই যে প্রশাসনিক লেভেলে যারা আছে অনেকে ওনাকে বিভ্রান্ত করছে। তো আমার কাছে মনে হয় না যে উনি সেই বিভ্রান্তির ফাঁদে পা দেবেন। এবং সেনাবাহিনীকেও আমরা মানে এখনও বলবো যে সেনাবাহিনী যে ভূমিকা যেটা রাখছেন আমি পজিটিভভাবে মনে করেন দেখছি যে তারাও নির্বাচনের সামনে, তারা নির্বাচনের পক্ষের দিকে মনে করেন আছে। তো আমরা সেনাবাহিনী এবং হচ্ছে যে বর্তমান প্রধান উপদেষ্টা ওনার প্রতি আস্থা রাখতে চাই। লন্ডনের যে বৈঠক দেশনায়ক তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক অনুযায়ী যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় ফিরে আসবো। এবং বাংলাদেশে এই যে যত ধরনের ঘটনা ঘটছে এই ঘটনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনকে বানচাল করা। তবে আমরা আশা করব সেনাবাহিনী এবং আপনার প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলো এইগুলো শুভবুদ্ধির উদয় হবে এবং গণতন্ত্র মনার প্রত্যেকটি রাজনৈতিক দল আসলে চায় যে নির্বাচন। এবং এই 1 বছর পরে একটি কথা বলতে চাই যে এই যে বিগত দিনের যে স্বৈরাচার যে সরকার, এই ফ্যাসিস্ট সরকারের বিচারটাকে দ্রুত যাতে হয় সেইটা নিয়ে আমরা আসলে কিছু কথা বলতেও চেয়েছিলাম। আমার বিচার প্রক্রিয়া একটা রায় অন্য আরেকদিন বলবো, আমাদের হাতে আজকে আর সময় নেই। না, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ বক্তব্য সুযোগ করে দেওয়ার জন্য মুস্তফা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।